হাই ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাস প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে ইউরোপে জাতীয়তাবাদের উদ্ভব। আর এই ইউরোপে জাতীয়তাবাদের উদ্ভবের পেছনে 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে সংগঠিত ফরাসি বিপ্লবের প্রভাব লক্ষ্য করা যায়। আর 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে সংগঠিত এই ফরাসি বিপ্লব সমগ্র ইউরোপের মধ্যে প্রভাব পড়ে। তো ফরাসি বিপ্লব ও রাষ্ট্রের ধারণা 1789 খ্রিস্টাব্দে সংগঠিত ফ্রান্সে ফরাসি বিপ্লবের আগে আমরা দেখি যে সেখানে শুধুমাত্র রাজা এবং মহারাজাদের শাসনকাল ছিল। সাধারণ মানুষের কোনো ক্ষমতাই ছিল না। রাজার ছেলে রাজা হতো, আবার রাজার ছেলে রাজা হতো, এভাবে রাজতান্ত্রিক ব্যবস্থাটা প্রচলিত ছিল। ফরাসি বিপ্লবের পর কিছু পরিবর্তন ঘটে, যেমন রাজতন্ত্র থেকে ক্ষমতা সাধারণ মানুষের কাছে আসে। তারপরে ফ্রান্সের জন্য ত্রিবর্ণের পতাকা নির্বাচন করা হয়। ফ্রেঞ্চ ভাষাকে জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করা হয়। নতুন জাতীয় সঙ্গীত সংকলন করে এবং শপথ নেওয়া হয়। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে ট্যাক্স দিতে হতো তা উঠিয়ে দেওয়া হয়। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব ছিল একটা যুগান্তকারী বিপ্লব, যেই বিপ্লবের মাধ্যমে সমগ্র ইউরোপের মধ্যে ফরাসি বিপ্লবের প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই ফরাসি বিপ্লবের সূচনা হয়। আর এই বিপ্লবের মাধ্যমেই জাতীয়তাবাদের প্রথম আত্মপ্রকাশ ঘটে, যা আমরা 1789 খ্রিস্টাব্দে ঘটে যাওয়া ফরাসি বিপ্লবের পরবর্তী সময় লক্ষ্য করতে পারি। যেমন 1791 খ্রিস্টাব্দে ফরাসি সংবিধান রচিত হয়। 1792-তে ফ্রান্সে জাতীয় পরিষদের নির্বাচন হয় এবং ফ্রান্সের যে রাজতন্ত্রের অবসান করে প্রজাতন্ত্র বলে ফ্রান্সকে ঘোষণা করা হয়। 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি সরোসলুইকে ডিলা কনকর্ডে প্রকাশ্যে হত্যা করা হয় গিলোটিন যন্ত্রের সাহায্যে। 1793 থেকে 1794 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ছিল সন্ত্রাসের রাজত্বকাল। আর এই সময়ে যে কোনো মানুষকে বিচারে দোষী সাব্যস্ত হলে তাকে গিলোটিন যন্ত্রের সাহায্যে হত্যা করা হতো। এই সন্ত্রাসের রাজত্বের নায়ক ছিলেন রোবোস্পিয়ার। শেষ পর্যন্ত 1794 খ্রিস্টাব্দে রোবোস্পিয়ারকে দোষী সাব্যস্ত হওয়ায় গিলোটিন যন্ত্রের সাহায্যে হত্যা করে সন্ত্রাসী রাজত্বের অবসান ঘটানো হয়। তারপর যে জাতীয়তাবাদ, ইউরোপে কীভাবে জাতীয়তাবাদের উদ্ভব ঘটে। জাতীয়তাবাদ বলতে আমরা বুঝি, জাতীয়তাবাদ হলো নিজের দেশের প্রতি ত্যাগ, ভালোবাসা ও স্বদেশ প্রেম। কীভাবে আমরা জাতীয়তাবাদ যে ইউরোপের মধ্যেই প্রথম আত্মপ্রকাশ ঘটে সেটা আমরা লক্ষ্য করব। জাতীয়তাবাদের উদ্ভব কিভাবে হয়, যেখানে এক জাতি, এক নেতা, এক ধর্ম, এক সংস্কৃতি ও এক ঐতিহ্যের প্রতি বিশ্বাসের ভিত্তিতে জাতীয়তাবাদের উদ্ভব ঘটে। তারপর 1799 খ্রিস্টাব্দে এমন একজনের উত্থান ঘটে যে ফ্রান্স থেকে ডেমোক্রেসিকে সরিয়ে সেখানে সব ক্ষমতা নিজের হাতে নেয়। সেই ব্যক্তির নাম হচ্ছে সম্রাট নেপোলিয়ন। আর এই নেপোলিয়ন যখন ফ্রান্সের সম্রাট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, তার পরবর্তী সময়ে 1804 খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ন নামে একটি আইনের যে সংহিতা প্রচলন করেন। আর এই আইনের সংহিতার মাধ্যমে কিছু তিনি সংস্কার কার্যের করেন, যেমন আইনের চোখে সবাই সমান। তখনকার সময়ে যে যাজক, অভিজাত এবং কৃষক শ্রেণী, যে তিনটি শ্রেণীর মধ্যে যে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজের মধ্যে যে 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 একটা তিনটা স্টেজ যেভাবে বিভক্ত ছিল, এই 3 স্টেজের যে ধারণাটা সেটা তিনি তুলে দিয়ে সেখানে আইনের চোখে সবাই ক্ষমতা সমান করেন। সম্পত্তির অধিকার দেওয়া হয়। যদি কারোর কাছে টাকা থাকতো, সে টাকা থাকলে নিজে সম্পত্তি কিনতে পারবে, এরকম অধিকার দেওয়া হয়। সামন্ততান্ত্রিক প্রথার অবসান। সামন্ততান্ত্রিক প্রথার মাধ্যমে সেখানে সামন্ত প্রভুরা
যে যেভাবে কৃষকদের উপর শোষণ চালাতো সেটা বন্ধ করে দেওয়া হয়। তারপরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। সম্রাট নেপোলিয়ন যোগাযোগ ব্যবস্থা খুব দ্রুত উন্নতি সাধন করেন। আর তারপর একই রকমের মুদ্রা ব্যবস্থা চালু। আগে ফ্রান্সের মধ্যে বিভিন্ন রকমের মুদ্রা ছিল, এক এক জায়গায় এক এক রকম মুদ্রা চলতো, কিন্তু সম্রাট নেপোলিয়ন সেখানে মুদ্রা ব্যবস্থা সংস্কার করে 30 রকম মুদ্রা ছিল সেটাকে উঠিয়ে দিয়ে তিনি 2 রকমের মুদ্রা চালু করেন। বাণিজ্যিক বাধা অপসারণ। বাণিজ্যিক ক্ষেত্রে যে ব্যবসায়িকরা যেভাবে বিভিন্ন জায়গায় জায়গায় ট্যাক্স দিতে হতো, ট্যাক্সের যে বাধা সেগুলি তুলে দিয়ে তিনি ব্যবসা কাজে আরও সুবিধা করে দেন। তো নেপোলিয়নের এত সব পরিবর্তনে দেখে জনগণ নেপোলিয়নকে ইউরোপের উদ্ধারকর্তা ভাবতে শুরু করে। ইউরোপের অন্যান্য দেশগুলিও নেপোলিয়নের কাজকে খুব উৎসাহ জানায়। তার পাশাপাশি নেপোলিয়নের প্রকৃত উদ্দেশ্যটা আমরা দেখব। প্রকৃত উদ্দেশ্য ছিল জনগণকে রাজনৈতিক স্বাধীনতা না দেওয়া। তিনি ট্যাক্স বাড়িয়ে দিয়েছিলেন, জোরপূর্বক আর্মিতে ভর্তি করানো হয়। এই সেখানে ইউরোপে যে কোনো ব্যক্তিকে জোরপূর্বক আর্মিতে ভর্তি করে নেপোলিয়নের যে আর্মির যে শক্তি সেটা বাড়তে চেয়েছিলেন। আসলে নেপোলিয়নের প্রকৃত উদ্দেশ্য ছিল তিনি একদিন সমগ্র ইউরোপকে জয় করা, তাই তিনি সবাইকে জোর করে আর্মিতে ভর্তি করাতেন। তো এই কাজের জন্য জনগণ নেপোলিয়নকে ঘৃণার চোখে দেখে। তারপর ইউরোপে জাতীয়তাবাদের উদ্ভব। তো ইউরোপে জাতীয়তাবাদ কিভাবে উদ্ভব হয়? যেমন জাতীয়তাবাদের উদ্ভবের পেছনে যে জাতিরাষ্ট্র, আগে আমাদের জানতে হবে জাতিরাষ্ট্র বা নেশন স্টেট। নেশন স্টেট মানে হচ্ছে একই ভাষা, একই সংস্কৃতি, একই পরিচয়। তারপরে বর্তমানে আমরা জাতিরাষ্ট্র বলতে যা বুঝি, যেমন ভারতবর্ষ, ফ্রান্স, ইংল্যান্ড, তারা এখন পৃথক পৃথক এক একটি জাতিরাষ্ট্র। তার পরবর্তী সময়ে ফ্রান্সে আমরা আবার 3টি শ্রেণীর দেখতে পাই। একটি হচ্ছে অভিজাত শ্রেণী। আর অভিজাত শ্রেণীর মধ্যে ছিল ধনী ব্যক্তি, যাদের প্রচুর অনেক জমি থাকতো, তারা প্রাসাদে থাকতো, তাদের সামাজিক ও রাজনৈতিক ক্ষমতা অনেক ছিল, তারা ফ্রেঞ্চ ভাষায় কথা বলতো, তাই এবং তারা নিজের সম্প্রদায়ের মধ্যে নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। তারপর একটি মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব ঘটে। মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে যারা ছিল তারা না ছিল গরিব, না ছিল ধনী, তারা ছিল শিক্ষিত, যেমন ব্যবসায়িক, শিল্পপতি, শিক্ষক, উকিল, তারা ছিল মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত। তারপর কৃষক শ্রেণীর মধ্যে বেশিরভাগ মানুষই ছিল গরিব, তাদের কোনো জমি ছিল না, তারা অভিজাতদের জমিতে চাষাবাস করত। তারপরে তাদের সংখ্যাই ছিল অনেক বেশি, তাদের কোনো ক্ষমতাই ছিল না। তারপর এই ফ্রান্সের মধ্যবিত্ত শ্রেণীদের মধ্যে থেকেই উদারবাদী যে জাতীয়তাবাদের বিকাশ ঘটে। যেমন মধ্যবিত্ত শ্রেণীদের মধ্যে থেকে প্রথম জাতি রাষ্ট্রের যে ধারণা সেটা জন্ম হয়। তাদের মধ্যে থেকে একটি উদারবাদী জাতীয়তাবাদের বিকাশের ভূমিকা গ্রহণ করে একটি শ্রেণী। যেমন তারা চায় যে রাজতন্ত্রকে ধ্বংস করা হোক, সেখানে রাজতন্ত্র ধ্বংস হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সরকার তৈরি হবে জনগণের হিসেব মতো করে, আইনের চোখে সবাই সমান হবে, ব্যক্তি স্বাধীনতা থাকবে, একটি সংবিধান তৈরি করা, জনপ্রতিনিধিত্বমূলক সরকার তৈরি করা, একই মুদ্রা ব্যবস্থা চালু করা। এই বিভিন্ন রকমের যে অসুবিধাগুলি, যে বাণিজ্যিক ক্ষেত্রে অসুবিধাগুলি দূর করার জন্য 1834-এ জুলবেরাইন নামে একটি শুল্ক সংঘ তৈরি হয়। আর এই শুল্ক সংঘর মাধ্যমে বাণিজ্যিক বাধাকে উঠিয়ে দেওয়া হয়। তারপরে একই মুদ্রা ব্যবস্থা চালু করা হয়। একই মুদ্রা ব্যবস্থা বলতে তখনকার সময়ে ফ্রান্সে যেই 30 রকমের মুদ্রা ব্যবস্থা ছিল সেটাকে তুলে দিয়ে সম্রাট নেপোলিয়ন 2 রকমের মুদ্রা ব্যবস্থার চালু করেন। তারপরে রেল লাইন সম্প্রসারণ করে যাতে বাণিজ্যের ক্ষেত্রে আরও সুবিধা হয়। তারপর রক্ষণশীল শাসন ব্যবস্থার উত্থান, মানে সেখানে একটা কনজারভেটিভ যে লোক, তাদের
উত্থান হয়। যেমন 1815 খ্রিস্টাব্দে আমরা জানি সম্রাট নেপোলিয়ন 1804 থেকে 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়নের পতনের পর ইউরোপের প্রধান 4 শক্তি ভিয়েনাতে শান্তি সম্মেলনে মিলিত হয়ে ফরাসি বিপ্লব পূর্ববর্তী অবস্থাকে ফিরিয়ে আনার দাবি জানায়। তো এই যে নেপোলিয়ন কীভাবে পতন ঘটে, ওয়াটারলু যুদ্ধের মাধ্যমে 1815 খ্রিস্টাব্দে ঘটে। যেমন নেপোলিয়ন ফ্রান্সের হিসেবে প্রতিনিধিত্ব করেন। নেপোলিয়নের সঙ্গে আমরা দেখতে পাই 4টি ইউরোপের প্রধান শক্তি, যেমন ব্রিটেন, তারপরে হচ্ছে রাশিয়া এবং অস্ট্রিয়া। এই 4টি ইউরোপীয় শক্তিবর্গের মধ্যে যে ওয়াটারলু যুদ্ধ, এই যুদ্ধে সম্রাট নেপোলিয়ন পরাজিত হন। আর সম্রাট নেপোলিয়নের পতনের পর ইউরোপে যে 4টি রাষ্ট্র, তারা ছিল সবাই রক্ষণশীল, এবং এই রক্ষণশীলদের শাসন ব্যবস্থার উত্থান হয়। তারা আবার ইউরোপের মধ্যে যে ফ্রান্সের যেই পূর্ববর্তী অবস্থা সেটা ফিরিয়ে আনার জন্য তারা দাবি জানায়। 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা চুক্তির শর্তাবলী। তারপরে যে ফ্রান্সের মধ্যে নেপোলিয়ন পরাজিত হওয়ার পর যে 4টি রাষ্ট্র, তারা ভিয়েনাতে মিলিত হয়ে ভিয়েনা চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিতে বলা হয়, বিভিন্ন শর্ত রাখা হয়। ফ্রান্সের বুর্ববংশের যে ক্ষমতা সেটা পুনরায় ফিরিয়ে আনা হয়। তারপরে যেমন ফ্রান্সের সীমানা নির্ধারণ করে দেওয়া হয়, যাতে ফ্রান্স পুনরায় নিজেদের এক্সপানশন পলিসি গ্রহণ করতে না পারে। তারপর প্রাশিয়া তার পশ্চিম সীমান্তে অনেক নতুন অঞ্চল দখল করে নেয়। অস্ট্রিয়া উত্তর ইটালির উপর নিয়ন্ত্রণ স্থাপন করে। রাশিয়া পোল্যান্ড দখল করে। তাছাড়া নেপোলিয়নের উদ্যোগে যে 39টি অঞ্চল নিয়ে কনফেডারেশন অফ দি রাইন তৈরি হয়েছিল, এর কোনো পরিবর্তন করা হয়নি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। প্লিজ সাবস্ক্রাইব।